প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে খবর বিশ্লেষণে অতিথি আছেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল, সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট। জলিল ভাই, আপনাকে সিলেট মহানগর। জলিল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকে সিল টিভিতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা রূপালী বাংলাদেশ, সিলেটের স্থানীয় দৈনিক যুগভেরি এবং সুরমা মিল। 3টি পত্রিকারই আমরা যথাযথ চেষ্টা করব সংবাদ শিরোনাম পড়ার। অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছেন শেখ নুরুল ইসলাম আর বশিকপুরের আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান শোনার আগে আমি পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 31 জানুয়ারি 2026, 17 মার্চ 1432 বঙ্গাব্দ, 11 সাবান 1447 ইসরি। রূপালী বাংলাদেশ প্রথমেই রাজনৈতিক খবর অর্থাৎ ভোটের খবর নিয়েই শুরু করছে। স্বতন্ত্র আতঙ্কে বিএনপি, আশা দেখছে জামাত। খবরের কিছু কিছু বিশ্লেষণ এখানে করা আছে। জামাতে নেই বিদ্রোহী, জোটের জন্য প্রার্থিতা প্রত্যাহার অনেকে। আপার ভোট জাপাই গেলে পাল্টে যেতে পারে ভোটের হিসাব। সুন্দর একটা কবিতার ছন্দে কথাটি বলা হয়েছে। 82 আসনে বিএনপি সংশ্লিষ্ট স্বতন্ত্র প্রার্থী 98 জন। আরো কিছু বিশ্লেষণ। বিএনপির সবচেয়ে যোগ্য নেতাদের হাতেই ধানের শীষ তুলে দিয়েছে নজরুল ইসলাম খান, বিএনপির নেতা। বিএনপির স্বতন্ত্র কিছু সুবিধা হলেও তাতে ভরসা করছে না জামাত, এহসানুল হক জুবায়ের, জামাত নেতা। সময় এসেছে ষড়যন্ত্রের জবাব দেওয়ার, জনসভায় তারেক রহমান। গণভোটে হাঁ জয়ী হলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়বে, সাবেক দাবিকে ভিত্তিহীন বলেছে সরকার। আরেকটি তারেক জিয়ার নিয়ে খবর আসছে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা 47.6%। বাংলাদেশের আমন্ত্রণে 96 দেশের সারা পাঠাচ্ছে অর্ধশতাধিক প্রতিবেদক নির্বাচন পর্যবেক্ষণের জন্য। দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে নতুন বাংলাদেশ গড়ব, নির্বাচনী সভায় ডক্টর শফিকুর রহমান, জামাতে আমির। আরেকটি খবর পড়ি, আমি শেষ পৃষ্ঠায় যাব। সরকারের বিশেষ উদ্যোগ, 20,000 টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা। এই ছিল রূপালী বাংলাদেশের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আসি। শেষ পৃষ্ঠায় গলফ মাঠে চা বাগান বিপন্ন পর্যটনের একটি ছবি সহ আসছে। খবর বিশেষজ্ঞ দাবি রাখে বাংলাদেশ নিয়ে জামাতে ইসলামীর স্পষ্ট ভীষণ নেই। দা ইউকে মাহফুজ আলম। কেন্দ্রীয় ব্যাংকের আইফোন বিলাস। শেষ শুক্রবারে মেলায় উপচে পড়া ভিড়, আজ পর্দা নামছে 33তম বাণিজ্য মেলা। ঢাকা 11 আসন, এগিয়ে আসছে নাহিদ, পাল্লা ভারী কাইয়ুমের। আরো খবর, রাজনৈতিক খবর, ভোটের খবর মূলত। বিএনপি এনসিপি সংঘর্ষে আহত 12। বাংলাদেশে মার্কিন নাগরিকের জন্য নিরাপত্তা সতর্কতা। আরো একটি খবর শেষ এটা পড়েছি। সাবেক ছাত্রলীগ নেতা বস্তাবন্দি, মরদেহ থেমে নাই এই ধরনের মৃত্যু ঘটনা আর কি। আসছে অতিথির কাছে জাতীয় পত্রিকা রূপালীর বিশ্লেষণের জন্য। স্বতন্ত্র প্রার্থীতে বিএনপি, আশা দেখছে জামাত। এটা নিয়ে শুরু করেছে যেহেতু নির্বাচনের মাঠ এখন। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আসলে নির্বাচন তো একেবারে সামনে, 12 জানুয়ারি। তো সেই হিসাবে যেখানে বিএনপির প্রার্থী দিয়েছে সেখানে আবার বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী সেখানে বিএনপির ভোটগুলা ভাগাভাগি হবে, এমনকি কোথাও কোথাও বিএনপির বিদ্রোহী প্রার্থীর পাল্লা ভারী। হ্যাঁ, এই সকল ক্ষেত্রে জামাত আশা দেখছে, কারণ জামাতের মধ্যে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এমনকি তাদের ঝুটে যারা এনসিপি আছে তাদেরকে নিয়ে তারা যে প্রার্থীগুলা দিয়েছে সেই প্রার্থীগুলা এককভাবে দাঁড়িয়েছে। এই কারণে আশান্বিত। মাঠের খবর দেখাচ্ছে, ভেতরের খবর কি হবে সেটা তো বলা মুশকিল জলিল ভাই। ভোটাররা ভোট দিলে পরে, ভোট কেন্দ্রে উপস্থিত হলে এবং ভোট দিলে পরে সেটার হিসাব আসবে। অনেকেই হিসাব করি যে ও
বিএনপি কে দেবে, ও জামাতে দেবে, ও আওয়ামী লীগে দেবে। বাইরে থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ভোট কেন্দ্রে যদি সেই ভোটার যায়, তাহলে সেই ভোটের তো সংখ্যাটা গুণা হবে, হ্যাঁ। এর আগ পর্যন্ত তো বলা যাচ্ছে না। তো তারপরও জামাত এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে, যেহেতু বিএনপির মধ্যে দ্বিধা বিভক্তিতা আছে। স্বতন্ত্র প্রার্থীগুলো এটাই আতঙ্ক হিসাবে পত্রিকা এসছে। সময় এসেছে ষড়যন্ত্রের জবাব দেওয়ার। জনসভায় তারেক রহমান তিনি গতকালকে যে জনসভা করলেন, সেই জনসভায় তিনি বলেছেন যে এখন সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, এবং সেখানে তিনি আবার যে কথাটা এখানে এসেছে যে অতীতের বা বর্তমান সময়ের যে সকল ষড়যন্ত্র, দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, সেই সকল ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপরে যেটা আছে তারেক রহমানেরই যে সেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা 47.6%। জরিপ হয় বিভিন্ন দেশে এবং বাংলাদেশেও নির্বাচন আসলে পরে বিভিন্ন ধরনের জরিপ হয়। সব জরিপ যে সব সময় সঠিক হয় তা ঠিক না, কিন্তু জরিপে বিষয়গুলোকে অনেকটুকু মূল্যায়ন করা হয়, মাথায় নেওয়া হয়। স্থানকাল ভেদে জরিপ করার কারণে এই ধরনের অনেক সময় যে জনগোষ্ঠীর উপর জরিপ নেওয়া হচ্ছে, দেখা গেছে সেখানে এই বিষয়টাকে সমর্থন করেন অথবা সমর্থন করেন না, এই সংখ্যাটা যখন বেশি হয়ে যায় তখনই এটা সমস্যা হয়ে যায়। ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত তিনি বলেছেন, দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে নতুন বাংলাদেশ গড়ব। অর্থাৎ তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং নিজেদেরকে উপস্থাপন করার পাশাপাশি তারা দুর্নীতি বিরোধী কথাবার্তা বলছেন। মানুষকে, যেহেতু বাংলাদেশের সিংহভাগ মানুষ মুসলমান, সেই কারণে মানুষজনকে ধর্মীয় একটা ইথিক্যাল দিক থেকে মানুষকে মোটিভেট করার চেষ্টা করছেন তাদের পক্ষে। তো এই সকল ক্ষেত্রে কতটুকু সফলকাম হবেন বলা যাচ্ছে না। এখানেই আরেকটা বিষয় আছে, মেয়েদের গায়ে হাত দিয়ে নিজেদের কবর রচনা করবেন না, আমিরে জামাতের বক্তব্য। তিনি তার দলের লোককে এবং যারা অন্যান্য পক্ষের আছে তাদেরকেও এই বিষয়গুলো বলছেন। তো নারীদেরকে আকৃষ্ট করা একটা, এগুলির ব্যাপারে কিন্তু আবার তারেক রহমান বলেছে সময় এসেছে ষড়যন্ত্রের জবাব দেওয়ার। আচ্ছা, শেষ পৃষ্ঠায় আপনি যেটা এখানে বলেছেন যে বিএনপি এনসিপির সংঘর্ষে আহত 12 জন। নোয়াখালীতে আমরা দেখেছি গতদিন যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে আহত 12 জন। নির্বাচন আসলে পরে অতীতে আমরা দেখেছি, বিগত সময়ে 10-15 বছরের যে নির্বাচন, সেই নির্বাচনে এত হতাহত হয়নি। এর আগের যে নির্বাচনগুলো, সব নির্বাচনগুলোতেই আমরা দেখেছি, স্থানীয় পরিষদ নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন, সব নির্বাচনেই বেশ হতাহতের সংখ্যা খবর পেতাম আমরা। যদিও তৎকালীন সময়ে আমাদের এখনকার মতো গণমাধ্যম এবং আমাদের যোগাযোগ প্রচার মাধ্যম এত সচল ছিল না বা খুব দ্রুত প্রচারটা চলে আসছে। অতীতে বেশ দুর্ঘটনা ঘটেছে, এখন আবার দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো ফিরে আসছে। এটা কিন্তু মোটেও গণতন্ত্রের জন্য শুভকর নয়। আমার মত এবং পথের সাথে আপনার মত এবং পথের পার্থক্য থাকতে পারে, সেই পার্থক্যটা আমরা প্রতিফলন করব, যুক্তি দিয়ে খণ্ডন করব, এবং সেটার প্রতিফলন ভোটের বাক্সে হবে, ব্যালটের মাধ্যমে। সিলেট মানে চা, এই চা বাগানের ক্ষতি হচ্ছে, গল্ফ মাঠে চা বাগান বিপন্ন, বিপর্যটন। গল্ফ মাঠে চা বাগান বিপন্ন, পর্যটন শিল্প বাংলাদেশের একটা বড় শিল্প হতে পারত, কিন্তু হয় করে হচ্ছে না। আর সিলেটের পর্যটন শিল্প যেটা দেখি, পর্যটন বলতেই সিলেট আমরা প্রকৃতি নির্ভর পর্যটন, সেই প্রকৃতি নির্ভর পর্যটনে যদি এই ধরনের অবস্থা হয়, প্রকৃতিকে আমরা ধ্বংস করে দিই, তাহলে পর্যটন বাধাগ্রস্ত হবে। সিলেট বাইরে থেকে যারা আসে তারা বেশিরভাগ ক্ষেত্রেই চা বাগানটাকে আকর্ষণীয় স্থান হিসাবে বেছে নেয় এবং চা বাগান দেখার একটা আগ্রহ সব পর্যটকের থাকে। যদিও তারা শাহজালাল শাহপুরানের মাজার জিয়ারতে আসে, যদিও তারা জাফলং বুলাগঞ্জ যায়, পাশাপাশি তারা চা বাগান গুলা দেখে। এবং এই চা বাগানের আশেপাশে মাঠগুলাকে সুন্দর করে যদি সংরক্ষণ করা না যায়, তাহলে পর্যটকেরা কিন্তু আগ্রহ হারিয়ে ভাই। আরেকটি খবর, এই যে রাজনৈতিক খবর, এই শেষ মুহূর্তে নির্বাচনের সময় একটি বক্তব্য আসছে, বাংলাদেশ নিয়ে জামাতে ইসলামীর স্পষ্ট ভীষণ নেই।
এটা এটা আমরা এটা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে জামাত বিষয়ে যেটা জামাতকে নিয়ে যে কথাগুলা, যে জামাতের অতীত 71 আর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, এটা পরিষ্কার কোনো বক্তব্য তাদের কাছ থেকে নেই। এই কারণে বিভিন্ন দল যারা জামাতের বিরোধী তারা এই কথাটা বলছেন যে আমরা অতীতে তাদের অতীতে, তারা যদিও বলছে সবাইকে দেখেছেন অনেকবার, এখন জামাতকে একটা সুযোগ দিন, জামাতকে দেখেন। কিন্তু মানুষজন যেটা বলছে বা অন্যান্য রাজনৈতিক দলের যে বক্তব্য, জামাতকে তো আমরা অতীতে দেখেছি, জামাতকে যে দেখিনি তা নয়, দুইভাবে দেখা হয়েছে। একটা হচ্ছে 1971 সালে আমরা তাকে দেখেছি, আবার খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার সরকারের সময় জামাত তো সেই সরকারের অংশ ছিল, সেই সময় আমরা জামাতকে দেখেছি। অতএব জামাতকে পূর্ণাঙ্গভাবে দেখা হয়নি, অতএব জামাতকে নতুন করে দেখার কিছুই নেই। আর বাংলাদেশ সম্পর্কে ওই যে 71-এ তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য দলীয় পরিষ্কার করে কোনো কথা এখনো যদি ততি দিয়ে কোনো বক্তব্য এটা হয় না। দলের পক্ষ থেকে যে বক্তব্যটা এই নির্বাচনের আগে যদি জামাত এটা স্পষ্ট করতো, তাদের জন্য হয়তো বেশি ভালো হতো কিংবা ভালো হতো না, কিন্তু স্পষ্টটা করা উচিত বলে জামাতকে তারা বাংলাদেশকে তারা কোথায় নিয়ে যাবে, গণতান্ত্রিক দেশ হিসাবে নিয়ে যাবে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ আপনাকে সুন্দর বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, আমাদের হাতে দুটি জাতীয় স্থানীয় পত্রিকা আছে, আমি আগে পড়েছি যুগভেরি এবং সুরমা মেনু। হাতে নিচ্ছি প্রথমে যুগভেরি পত্রিকাটি। দুই অপরাজিত আরিফ জয়নালের লড়াই, সিলেট 4 আসন, দুইজনের ছবি সহ খবরটি এসছে। সিলেটের দুই নারী প্রার্থী তাহসিনা আর তাসনিম, দুইজনের কিন্তু ত দিয়ে অগ্র নাম আর কি, এবং চেহারায় প্রায় একই রকমের মিল। একজন হচ্ছে বিএনপি প্রার্থী আর একজন হচ্ছে বাসদের প্রার্থী। মৌলভীবাজার 2 এবং সিলেট 2 আসন থেকে দুইজন প্রার্থী, তাদের ছবি সহ খবরটি এসছে। সিলেটের শীতেও কেন এত লোডশেডিং, জনমনের প্রশ্ন। আসলে এটা, এই খবরটা প্রত্যেক সিলেটের জনগণকে কিন্তু অসন্তুষ্ট করে ফেলছে আর কি। এখন কিন্তু লোডশেডিং হওয়ার কথা ছিল না। আরো খবর, সবার নজর চা শ্রমিকদের দিকে। মৌলভীবাজার 2, মৌলভীবাজার 2 এর আসনে ভোটটা নেওয়া, চা শ্রমিকদের ভোট যেদিকে যায় সেদিকে বিজয়ী হয়। দেখা যাক কি হবে আগামীতে। আরেকটি অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক খবর, লালখালে পানিতে ডুবে লালাখালী পানিতে ডুবে সাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু। এই ধরনের ঘটনা অত্যন্ত, একটা ইয়াং ছেলে যখন দুনিয়া থেকে চলে যায়, বৈঠক শিক্ষার্থী, অত্যন্ত ভারাক্রান্ত। আমরা তার সমবেদনা জানাচ্ছি, তার প্রতি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। সিলেট জুড়ে ভোটের হাওয়া, ছবি সহ আসছে নিউজটি। আন্তর্জাতিক আদালতের রায়, ট্যাংরাটিলায় বিস্ফোরণে $42 মিলিয়ন ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। যদি আদায় হয় তাহলে বাংলাদেশের জন্য সুখবরই। বক্ষ রক্ষণাবেক্ষণের নামে ঘন ঘন বিদ্যুৎ, সিলেট ঘন ঘন বিদ্যুতের কথাটি আবার আসছে আবার শেষ পৃষ্ঠায় যুগভেরির। যুগভেরি, জাতিকে এগিয়ে নিতে জ্ঞান ও বিজ্ঞানের বিকল্প নেই, সিলেট আঞ্চলিক গণিত উৎসবে বক্তারা। নগরে ভোটের মৌসুমে পিঠার উৎসব, পিঠা বানানো হচ্ছে, পিঠা খাওয়ানো হচ্ছে, উৎসব। এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, নায়ক নিশু, নায়িকা পুতুল। আবার ভোটের খবর, ধানের শীষে ঐক্যবদ্ধ সিলেটে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে, আবার যেটা স্বতন্ত্র গণনা আবার কিন্তু এক হয়েছে। জাফলং ইসিএ এলাকায় গভীর রাতে অভিযান, এনসিপির 36 দফার নির্বাচনী ইস্তেহার ঘোষণা। সাবিপ্রবিতে ইলেকট্রিক শাটল কার উদ্বোধন, শাটল ট্রেন আমরা দেখেছি, এখন শাটল কার উদ্বোধন হলো, এটা আমাদের জন্য ভালো। দিরায়ে শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা। আরেকটি খবর দিই, আমি আপনার কাছে আসছি অতিথির কাছে। গদার বাজারে এখন শুধু ইউসুফ মিয়া, হারিয়ে যেতে বসা এক পেশার শেষ প্রতিনিধি। আর একটি ইউসুফ মিয়াকে নিয়ে একটি পেশাজীবীর একটি তুলে ধরা হয়েছে ছবি সহ। জলিল ভাই, সিলেটের লোকাল পত্রিকা, লোকাল খবর, বিশেষ করে আরিফ ভাই আর আমাদের জয়নাল ভাই, দুইজনকে নিয়ে তারা দেখেছে অপরাজিত দুইজন। যুগবেরি সিলেটের প্রাচীনতম পত্রিকা। তো যে কথাটা এখানে বলা হচ্ছে, দুই অপরাজিত আরিফ জয়নালের লড়াই, সিলেট 4 আসন। সিলেট 4 আসন যেটা আমরা কোম্পানিগঞ্জ, এই আসনে আমাদের জামাত থেকে দাঁড়িয়েছেন জয়নাল এবং বিএনপি থেকে জনাব আরিফুল হক চৌধুরী। তো উভয় প্রার্থী নিজ নিজ ক্ষেত্রে
বিগত নির্বাচনগুলোতে ভালো ফলাফল করেছেন এবং দুইজনই কিন্তু নির্বাচিত ছিলেন। হ্যাঁ, নির্বাচিত ছিলেন। বিএনপি হচ্ছে আরিফ সাহেব, আর আরিফুল হক চৌধুরী আমাদের সিলেট নগরের নগর পিতা ছিলেন এবং তিনি এই বৃহৎ পরিসরে বেশ কাজ করেছেন। তিনি দুইবারই নগর পিতা ছিলেন। আর অত্যন্ত জনপ্রিয় জয়নালও তার সেই ক্ষেত্রে, অর্থাৎ তার এলাকায় তিনি জনতাপুরে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তো উভয়ের প্রতি সাধারণ মানুষের একটা সিম্পেথি আছে। তো আমরা বাইরে থেকে দূর থেকে যারা দেখছি যে দুজনই অপরাজিত মানুষ, এই দুইজন অপরাজিত মানুষের মধ্যে এবার কে অপরাজিত থাকছেন আর কে পরাজিত হবেন সেটাই দেখার। আরেকটাকে তাসিনা আর তাহসিন, দুইজন দুই নারীর লড়াই হচ্ছে। এটা সিলেট এবং মৌলভীবাজার। সিলেটের সিলেটের 2 আসনে তাসিনা রুশদির লুনা, তিনি বিএনপির প্রার্থী, আর মৌলভীবাজার 2 আসন থেকে বাসদ মার্ক্সবাদী প্রার্থী হচ্ছেন সাদিয়া নৌশিন তাসনিম চৌধুরী। আমরা যেটাকে বলি যে গণমানুষের এবং শ্রমজীবী মেহনতি মানুষের প্রতিনিধিত্ব দরকার বাংলাদেশের জাতীয় সংসদে, সেখানে আমাদের এই সকল ছোট ছোট রাজনৈতিক দল আসলে ছোট বলতে বলা ঠিক না, তারপরও বলতে হচ্ছে যে জনসংখ্যার সম্পৃক্ততা, জনগণের সম্পৃক্ততা এই দলগুলোর পেছনে খুব কম। কিন্তু এরা সাধারণ মানুষের কথা, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের কথা যে সকল রাজনৈতিক দলগুলা বড় করে এবং বেশি করে বলে, সেই দলগুলোর মধ্যে একটি হচ্ছে জাসদ মার্ক্সবাদী। তো এই দলগুলার প্রার্থী এবং তিনি একজন নারী। এই যে নারী সমাজের এগিয়ে আসা এবং সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার যে আকাঙ্ক্ষা, সংসদের সব দলের অংশগ্রহণ হলে কিন্তু আরো ভালো হয়। তো আমরা উভয়ের জন্যই মঙ্গল প্রার্থনা করছি। জনগণ যাকে পছন্দ করবে, ভালোবাসবে, তিনি আগামী সংসদে আসবেন। যেটা আপনি বললেন যে মৌলভীবাজার 2 সবার নজর চা শ্রমিকদের দিকে, আমরা যেটা এখনই আলাপ করছিলাম, হ্যাঁ, মৌলভীবাজার 2 আমাদের তাসনিম দাঁড়িয়েছেন। তো যেহেতু মৌলভীবাজার 2 এখানে চা বাগানের সংখ্যাটা বেশি এবং চা শ্রমিক ভোটার যারা আছেন সেই আসনের বেশিরভাগ হচ্ছেন চা শ্রমিক, সেই কারণে সব প্রার্থী ওই চা বাগানের ভোটারদের কাছেই দৌড়াচ্ছেন। এবং ইতিপূর্বে জলিল ভাই আমরা দেখেছি এখানে নৌকা ছাড়া কেউ বিজয়ী হতে পারে। স্বাভাবিকভাবে এই মানুষগুলা সবসময় নৌকাকে, আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে। এবার যেহেতু আওয়ামী লীগ নেই, নৌকা নেই, এই ভোটগুলা কার দিকে যাচ্ছে সেটাই দেখার বিষয়। আরেকটা খবর এখানে যে টেংরাটিলায় বিস্ফোরণে $42 মিলিয়ন ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতের রায় এটা আমরা দেখেছি 2004 সালে টেংরাটিলায় যে 5 সালে যে বিস্ফোরণটা ঘটেছিল, সেখানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতির জন্য আমরা নাইকোর বিরুদ্ধে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল। সেই মামলার রায় হয়েছে। যে ক্ষয়ক্ষতি এবং যে পরিমাণ ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে সেটা যদিও যথাযথ নয়। ক্ষতিপূরণ যেটা হয় সেটা তো একটা দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণ হয়, ওই পুরো অঞ্চলের ভূপ্রকৃতির যে স্ট্রাকচার সেটা পরিবর্তন হয়, এই দিনের জন্য ক্ষতি হচ্ছে, ভবিষ্যৎটা। হ্যাঁ, তো এই সকল হিসাবে যদিও এটা যথেষ্ট না, তারপরও যেটা রায় হলো সেটা যদি বাংলাদেশ পায় তাহলে এই অঞ্চলের কিছুটা উপকার হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রভাব ফেলবে। জনঘনিষ্ঠ খবর এটা। ঘন বিদ্যুৎ শাটডাউন আপনি শুরুতেই বলেছেন, যেটা যে শীতের মৌসুমে মানুষের বিদ্যুতের চাহিদা কম থাকে, সেই কম থাকা অবস্থায় যদি সিলেটে, আমরা সবসময় দেখি সিলেটে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, কিন্তু এই শীতের মৌসুমে এসে যদি সিলেটে এই বিদ্যুৎ বিভ্রাটটা ঘটে এবং এত ঘন বিদ্যুৎ বিভ্রাট ঘটে, তাহলে মানুষের স্বস্তি কোথায়? না গরমের জন্য না শীতের দিনে। সময়ের জন্য শেষ করতে পারছি না, আমরা দুই একটা খবর বিশ্লেষণ করে আমরা অন্য পত্রিকার দিকে যাব। জাতিকে এগিয়ে নিতে জ্ঞান ও বিজ্ঞানের বিকল্প নেই, যেটা গণিত উৎসবে বলেছেন আমাদের জেলা প্রশাসক জনাব সরওয়ার আলম। এটা অবশ্যই বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের বিজ্ঞান শিক্ষাটা বাংলাদেশে কমে আসছে, আর সিলেটের অবস্থা আরো করুণ। শিক্ষার্থীরা বিজ্ঞানে পড়তে চায় না, এর ক্ষেত্রে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে বিজ্ঞান পড়াশোনার জন্য যে সকল সুযোগ সুবিধা এবং দক্ষ শিক্ষক তার অভাব আছে, পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর এই ধরনের ফ্যাসিলিটিজের অভাব আছে, এবং মানুষজন সহজেই চায় যে কোনো একটা সাবজেক্টে পাশ করে যেন সে কাজে লেগে পড়তে পারে, অথবা সিলেটের যে অবস্থাটা যে পাশ করেই প্রবাসে যাবে, বিদেশে যাবে,
এই বিদেশমুখিতার কারণে বিজ্ঞানের ক্ষেত্রে সিলেট অনেকটুকু পিছিয়ে আছে। অনেক অনেক ধন্যবাদ রাজি। একটা জিনিস যে ইউসুফ মিয়া গদার বাজারে একজন উদ্যোক্তা, সাধারণ উদ্যোক্তা, এটা তাকে শ্রীমঙ্গলের তার নামটা খবর ফুটে বলা উঠেছে। হচ্ছে, যেটা আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থায় আমরা পারিবারিক ভাবে দেখেছি যে ধান চাল এইগুলা ইয়ে করার জন্য, মাড়াই করার, সরি রক্ষণাবেক্ষণ করার না না, জন্য, ধান থেকে চাল উৎপাদন করার জন্য আমরা যে স্থানীয় যেগুলা গাইল বলি, সেই গাইল, এই যে গাইলটা ওই ছবি সহ এসেছে, গাইলটা নির্মাণের যে শিল্পী কারিগর, সেই মিস্ত্রি এখন আর আমাদের সমাজে নেই। তিনি একমাত্র যেখানে বলা হচ্ছে যে ইউসুফ মিয়া, এখন শুধু ইউসুফ মিয়া আছেন গদার বাজার। এখানে সম্ভবত বছরের পর বছর এখানে এই গাইল ধরে রেখেছে এখন জিনিসটা আর কি। উৎপাদন হয়, তৈরি করা হয়। আমাদের বিনোদন রইল আর কি। আমরা অন্য পত্রিকায় যাই আর কি। স্থানীয় আরেকটি পত্রিকা আছে সুরমা মেল। সুরমা মেলের মতো আমাদের ছুটে যেতে হবে কিন্তু সময়ের দিকে চেয়ে। সিলেটের প্রশংসনীয় রাজনৈতিক সংস্কৃতি, এখানে বিএনপি এবং জামাতের কর্মী এবং সিলেট 1 আসনে এবং 4 আসনে তাদের মোলাকাত ভোট ক্ষেত্রে গণসংযোগে যে দেখা যাচ্ছে, এটা একটা ভালো সংস্কৃতি, এটাই হওয়া উচিত। বাংলাদেশের জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত। হ্যাঁ না প্রচার করতে পারবেন না সরকারি কর্মকর্তা, এতদিন কিন্তু করে আসছে। আমরা মনে করি এটাই একটা নিরপেক্ষ আসছে বিশ্লেষণের দাবিটাকে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে 16 দেশ। নির্বাচনের সময় এটা সাধারণভাবে হয়ে থাকে, সেটাই একটা ইয়ে। আর একটি ভালো খবর আমাদের জন্য, এমোসাস 89তম বর্ষের সাধারণ সভায় বলেছেন বই পড়ার মাধ্যমে আমরা আলোকিত হব, অধ্যক্ষ মাসুদ খান। শেষ পৃষ্ঠায় আর একটি খবর পড়ে শোনানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এখানে বায়ু খবরই আমাদের অন্য পত্রিকায় এসেছে। একটি খবর আছে, তরুণদের কাজে লাগিয়ে প্রযুক্তি বিপ্লব করতে চায় বিএনপি। আর নগরীতে বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসবটা একটা নতুন একটা সংস্কৃতি নির্বাচনের মাঠে। এটা দিয়ে আমরা শুরু করি যে আমাদের খুব তাড়াতাড়ি আমরা পিঠাপুলির যে উৎসবটা, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে পিঠা। তো পিঠা এখন অনেকটুকু হারিয়ে যাচ্ছে, যদিও সিলেট শহরে প্রত্যেক বছর শ্রুতি তাদের এই পিঠা উৎসবটা করে। অর্থাৎ এই শীতের মৌসুমে যে পিঠা পায়েস খাওয়ার যে আমেজ, আনন্দ, মজা, সেই স্বাদটা যেন নগরের মানুষজন পায়, এই কারণে। এবং নতুন প্রজন্মের কাছে এই বিষয়টা, পিঠার যে ধরন, পিঠার যে সৌন্দর্য, পিঠার যে মাধুর্যতা, এই বিষয়টা উপস্থাপন করার একটা উপায় তারা এটা প্রত্যেক বছরই করে থাকে। আর সিলেটের রাজনৈতিক যে প্রশংসার কথা বলছেন, সংস্কৃতির প্রশংসা, এটা আমরা সব দিনই দেখেছি, সব দলমত নির্বিশেষে সবাই। কারণ এই সিলেট শহর যদিও এখন সিটি কর্পোরেশন বা সিলেট বিভাগ, কিন্তু এটা তো তেমন একটা বড় না। এবং এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ পরস্পরের সাথে দেখেন, যখন মনির সাহেব যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, আমাদের মেয়র ছিল বিএনপির, এক রিস্কায় ওনারা চলাফেরা করেছেন। এই দৃষ্টান্ত, এটা রাজনীতিতে এই সম্প্রীতিটা থাকা উচিত। যত বেশি এটা থাকবে ততই, এই যে আমরা প্রথমেই আপনি যে সংবাদটা পড়েছিলেন যে প্রথম রূপালী বাংলাদেশের যে সহিংসতা, সেই সহিংসতার রূপ, এই যে সম্প্রীতি, এই সম্প্রীতিগুলো থাকলে সহিংসতা এত পরিমাণ হতো না এবং নির্বাচনগুলো আনন্দঘন পরিবেশ। সহিংসতা নিপাত যাক, সম্প্রীতি গড়ে উঠুক, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। জলিল ভাই, সুন্দর বিশ্লেষণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আবারও আজকে আমাদের বশিকপুরের সেই লাইব্রেরি, অর্থাৎ আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর এর স্বত্বাধিকারী, তাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ভ্যারাইটি স্টোর, হ্যাঁ ঠিক আছে, আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর এর স্বত্বাধিকারী কামাল হোসেনকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।